ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমাদের দেশে অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে স্টুডেন্ট সংখ্যা অত্যন্ত কম, এবং সেই প্রাথমিক বিদ্যালয়গুলো সরকার একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। এবং কি নিয়মে একীভূত হবে বা কী ক্রাইটেরিয়ার মধ্যে একীভূত পড়লে পরে একীভূত হবে, সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদেরকে আপডেট দিতে যাচ্ছি। এই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সে প্রতিষ্ঠানটা একীভূত হবে কি না। একীভূত বলতে পাশাপাশি দুটো প্রতিষ্ঠান মিলে এক জায়গায় করে ছাত্র সংখ্যা বা ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি করা, অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলোতে খুবই অল্প সংখ্যক স্টুডেন্ট আছে সেই প্রতিষ্ঠানগুলোকে একীভূত করা হবে বলে এমনটাই মন্তব্য করেছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। তো ভিউয়ার্স, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। আপনার একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের মতন ইউটিউবারদের ভিডিও তৈরি করার আত্মবিশ্বাস অনেক বেশি বাড়িয়ে দেয়। তো দেখুন, আমাদের মূল বিষয়টা নিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পদ্ধতিতে নগণ্য শিক্ষার্থী নিয়ে চলা প্রাথমিক স্কুলকে অন্য স্কুলের সঙ্গে একীভূত করা হবে। তো এটা আমি বলবো সরকারের একটি ভালো পদক্ষেপ, কারণ আমার এলাকায় এমন কিছু প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে 10 জন, 12 জন, 20 জন করে স্টুডেন্ট নিয়েও 5 জন শিক্ষক চাকরি করছে। তো সরকারের রাজস্ব থেকে অনেক টাকা ব্যয় হচ্ছে, অথচ মাত্র 20 জন শিক্ষার্থী বা 10 জন শিক্ষার্থীকে শেখানোর জন্য 5 জন শিক্ষক সেখানে রয়েছে। এটা আসলেই মেনে নেওয়া একটু কষ্টকর। এতে দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, এটাই বলবো আর কি। তো যদি পার্শ্ববর্তী স্কুলের সাথে একীভূত করা হয় তাহলে স্টুডেন্ট সংখ্যা যদি বেশি হয় তাহলে সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে কম্পিটিশন বৃদ্ধি পাবে এবং পড়াশোনার মানও অনেক ভালো হবে। তো ভিউয়ার্স, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। দেখুন, 10 বছর ধরে অতি নগণ্য শিক্ষার্থীদের নিয়ে চলা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাশের অন্য বিদ্যালয়ের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করেছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। ইতিমধ্যে এ ধরনের 300টির মতো বিদ্যালয়ের তালিকা করা হয়েছে, যেগুলো যাচাই বাছাই করে স্থানীয় বাস্তবতার নিরিখে একীভূত করার কাজ করা হবে অতি শীঘ্রই। এখন প্রশ্ন হচ্ছে যে একটা প্রতিষ্ঠানে কিছু নিয়ম এখানে উল্লেখ করেছেন। ভিডিওটি ফুল দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন নিয়মগুলো আসলে এই ক্রাইটেরিয়ার মধ্যে যায়। অর্থাৎ স্টুডেন্ট সংখ্যা যে শুধুমাত্র 50 বা 40 বা 30 জন হলেই সেই বিদ্যালয় একীভূত হবে এমন কোনো কথা নেই। এখানে সচিব সাহেব বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক যদি সেই বিদ্যালয় নির্দেশনার মধ্যে যায় তবেই সেটা একীভূত হবে। তো ভিডিওটা না টেনে পুরো দেখুন, তাহলে আপনাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখুন পরে কি আছে। আজ সচিবালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ। তিনি বলেন, সব ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হবে না। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু ইঙ্গিত করে দিয়েছেন যে শুধু 10 বা 20 বা 30 বা 40 জন স্টুডেন্ট থাকলেই প্রত্যেকটা বিদ্যালয়কে একীভূত করা হবে না। এখানে যে মূল বিষয়টা সেটা তিনি শেষে বলেছেন। ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, তবে স্থানীয় বাস্তবতা, প্রেক্ষাপট ও পারিপার্শ্বিকতা সব কিছু বিবেচনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় বাস্তবতা, প্রেক্ষাপট ও পারিপার্শ্বিকতা সব কিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই কথাটা দুবার লেখা হয়েছে। যাই হোক, স্থানীয় বাস্তবতা, প্রেক্ষাপট এবং পারিপার্শ্বিকতা, এই 3টা বিষয়ের উপর তিনি গুরুত্ব আরোপ করছেন। বরিশালে একটি বিদ্যালয়ের উদাহরণ দিয়ে সচিব ফরিদ আহমেদ বলেন, ওই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 7 থেকে 8, 5 থেকে 6 বছর ধরে 7 থেকে 8 জন শিক্ষার্থী নিয়ে চলছে। এইরকম বিদ্যালয়ের সংখ্যা চিহ্নিত করা হয়েছে। এরকম বিদ্যালয়ের সংখ্যা আছে 300 এর কাছাকাছি। এই বিদ্যালয়গুলোকে একীভূত করে দেওয়া হবে। তার মানে বিষয়টি এখানে কিছুটা তিনি পরিষ্কার করেছেন যে যেসব বিদ্যালয়ে 1 অথবা 2 বছর ধরে শিক্ষার্থীর সংখ্যা কম রয়েছে সেসব বিদ্যালয় হয়তো একীভূত করা হবে না। তবে যদি কোনো বিদ্যালয়ে ক্রমাগতভাবে
10 বছর বা 5 বছরের আগ থেকে 5 থেকে 10 জন স্টুডেন্ট অবস্থান করে, তাহলে সে বিদ্যালয়গুলোকে একীভূত করা হবে। তো ভিউয়ার্স দেখুন আরও পরিষ্কার করে তিনি বলেছেন, যেখানে শিক্ষার্থীর সংখ্যা 50-এর নিচে সেগুলোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ নীতিগত সিদ্ধান্তে 50-এর নিচে কোনো বিদ্যালয়ের শিক্ষক থাকলে সেটাকে একীভূত করার চিন্তাভাবনা হয়েছে। তবে 2 বছর আগে সেখানে 50-এর বেশি ছিল ছাত্র সংখ্যা, কিন্তু এখন হঠাৎ করে কমে যে 30 জন কি 40 জন এসেছে, সে প্রতিষ্ঠানগুলোকে সম্ভবত একীভূত করা হবে না, সেরকম ইঙ্গিত আমরা পেয়েছি। তো ফুল ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন। যেগুলো তো 10 বছর ধরে শিক্ষার্থীর সংখ্যা 50-এর নিচে, সেগুলোকে পার্শ্ববর্তী অন্য কোনো ভালো বিদ্যালয়ের সঙ্গে একীভূত করে দেওয়া হবে। ফরিদ আহমেদ বলেন, আমরা চাই যে বিদ্যালয়গুলোর 5 জন 10 জন শিক্ষার্থী আছে, সেগুলোকে একীভূত করে দেব। আর যে বিদ্যালয়গুলোর চাহিদা আছে সেই বিদ্যালয়গুলোর যা যা সুবিধা দেওয়ার আমরা সেগুলো দেব। এক প্রশ্নের জবাবে ফরিদ আহমেদ এ বিষয়ে আরও ব্যাখ্যা দেন। এখানে তিনি মূল কথা বলেছেন, একটু ভালো করে লক্ষ্য করবেন। তার ব্যাখ্যার মূল কথা হলো, 50-এর নিচে শিক্ষার্থী থাকা সব বিদ্যালয়কেই একীভূত করা হবে না। অর্থাৎ 50-এর নিচে প্রত্যেকটা বিদ্যালয়ে যদি কোনো অর্থাৎ 50-এর নিচে শিক্ষার্থী থাকা প্রত্যেকটা বিদ্যালয়কেই কিন্তু একীভূত করা হবে না। স্থানীয় বাস্তবতা, প্রেক্ষাপট ও পারিপার্শ্বিকতা বিবেচনায় নিয়ে এ কাজ করা হবে। আচ্ছা, আরেকটু লক্ষ্য করুন, তিনি বলেন 300-এর কাছাকাছি বিদ্যালয়ের তালিকা পাওয়া গেছে, এগুলো যাচাই বাছাই করা হচ্ছে, গত 10 বছরের প্রবণতা দেখা হবে। অর্থাৎ এই যে 300-এর কাছাকাছি যে বিদ্যালয়গুলো পাওয়া গেছে, এই 300টা বিদ্যালয়ের গত 10 বছরের রেকর্ড দেখা হবে। এই 10 বছরে সেই বিদ্যালয়গুলোতে যদি সব সময়ই স্টুডেন্ট সংখ্যা 50-এর নিচে থাকে, তাহলে সেই বিদ্যালয়গুলো একীভূত করা হবে। আর তাছাড়া দেখা গেল 2 বছর কি 3 বছর আগে কোনো প্রতিষ্ঠানের স্টুডেন্ট সংখ্যা 50-এর ওপর ছিল বা আরও বেশি ছিল, কিন্তু এখন হঠাৎ করে 50-এর নিচে চলে এসে 20, 25 বা 30 জন হয়ে গেছে। এক্ষেত্রে সরকার সেই বিদ্যালয়কে আরও সময় দেবে। সময় বলতে আরও 2-1 বছর সেটাকে পর্যবেক্ষণ করা হবে, এবং করার পরে সেটাকে একীভূত করা হবে কিনা সেটার সিদ্ধান্ত আরও 2-1 বছর পরে নেওয়া হবে। আচ্ছা, তবে এ ধরনের সব বিদ্যালয় বন্ধ করে হয়ে যাবে না। এ বিষয়ে ফরিদ আহমেদ উদাহরণ দিয়ে বলেন, রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা মাত্র 42, কয়েক বছর ধরেই সংখ্যা 42, কিন্তু এই বিদ্যালয়ে একীভূত করা হবে না, কারণ এই বিদ্যালয়ের 42 জন শিক্ষার্থী 7 থেকে 8 কিলোমিটারের জায়গার মধ্যে থেকে আসে। এই প্রেক্ষাপটটিও বিবেচনায় নেওয়া হবে। তাহলে ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন যে কোনো প্রতিষ্ঠান যেগুলো দুর্গম অঞ্চলে অবস্থিত, সেসব প্রতিষ্ঠান যদি স্টুডেন্ট সংখ্যা 10 বছরেও 50-এর নিচে থাকে, সেসব প্রতিষ্ঠানকে একীভূত করা হবে না। কারণ একটাই, দুর্গম অঞ্চলে প্রতিষ্ঠান সংখ্যা খুবই কম, এবং সেই সব প্রতিষ্ঠানে যে স্টুডেন্টরা পড়াশোনা করে তারা অত্যন্ত দূর দূরান্ত থেকে, কমপক্ষে 7, 8, 9, 10 কিলোমিটার দূর থেকে আসে, এবং ওই ধরনের প্রতিষ্ঠান সেক্ষেত্রে 50-এর নিচে স্টুডেন্ট থাকলেও একীভূত করা হবে না। তবে যেসব এলাকায় স্টুডেন্ট সংখ্যা বেশি এবং বিদ্যালয়ের সংখ্যা বেশি, সেসব এলাকায় যদি কোনো প্রতিষ্ঠানে 5 বছর বা 7 বছর বা 10 বছর ধরে স্টুডেন্ট সংখ্যা 50-এর নিচে থাকে, সেসব প্রতিষ্ঠানকে অবশ্যই একীভূত করা হবে। এবং হঠাৎ করে কোনো প্রতিষ্ঠানের স্টুডেন্ট সংখ্যা যদি কমে যায়, দেখা গেল আগের 5 বছরের রেকর্ড সেক্ষেত্রে দেখা হবে এবং দেখে বিবেচনা করা হবে যে আসলে 5 বছর আগে কতগুলো স্টুডেন্ট ছিল, এখন কতগুলো আছে। সেক্ষেত্রে ওই ধরনের বিদ্যালয়কে আরও কিছুদিন সময় দেওয়া হবে এবং পর্যবেক্ষণে রাখা হবে। তো ভিউয়ার্স, আমি আশা করি এই ভিডিওটির মূল যে বিষয়টা আপনারা বুঝে গেছেন, কিভাবে আসলে কোন নীতিমালার আলোকে আসলে বিদ্যালয়গুলোকে একীভূত করা হবে। এখানে সচিব সাহেব সুনির্দিষ্ট একটা নির্দেশনা দিয়েছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন, যাতে এরকম আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর আপনি অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করুন যে আপনার বিদ্যালয় কি একীভূত হওয়ার যোগ্যতায় পড়ছে কি না। আমি আশা করব আপনাদের কারো বিদ্যালয় একীভূত হওয়ার যোগ্যতায় না পড়বে, কারণ আপনারা নিজের সুবিধা মতো প্রতিষ্ঠানে জব করছেন, সে প্রতিষ্ঠানেই শান্তিতে জব করুন, এটা আমার একান্ত কামনা। তো ভিউয়ার্স, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।